বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 16ই আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 45তম ক্লাস এবং আহ, দণ্ডবিধির 13তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 312 ধারা থেকে, যেখানে আলোচনা করা হয়েছে 312 থেকে 318 একটা অধ্যায়। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে গর্ভপাত করানো বা কজিং মিসক্যারেজ। কজিং মিসক্যারেজ এর আর একটা ইংরেজিতে অ্যাবর্শন বলে, গর্ভপাত করানো। তো পড়ার আগে আমরা বলি, গর্ভপাত করানো শুধুমাত্র একটা ক্ষেত্রেই অপরাধ না, যখন ওই নারীর জীবন রক্ষার জন্য গর্ভপাত করানোটা জরুরি। এই একটা ক্ষেত্র ছাড়া আর গর্ভপাত যখনই করা হোক না কেন, স্বামীর সম্মতিতে করুক, স্বয়ং ওই মহিলার সম্মতিতে করুক, স্বামী থাক বা না থাক মহিলার সম্মতিতে করুক, গর্ভপাত সর্বক্ষেত্রেই কি বলেন অপরাধ। শুধুমাত্র যদি ওই নারীর জীবন রক্ষার জন্য দরকার হয় তাহলে এটা অপরাধ না। এইটা ছাড়া বাদ বাকি সকল ক্ষেত্রে গর্ভপাত একটা অপরাধ। আমরা, আপনারা ছিলেন না, আমরা যখন জেনারেল এক্সেপশন করছিলাম, জেনারেল এক্সেপশনের ধারা 91তে বলা আছে যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো উক্ত কাজকে বৈধতা দিতে পারে না। মনে আছে কিনা? যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো ওই কাজকে বৈধতা দিতে পারে না, যেমন গর্ভপাত একটা। আচ্ছা, তো আমরা পড়া শুরু করি। গর্ভপাত করানো বা কজিং মিসক্যারেজ, এটা আপনার মনে রাখতে হবে। আমরা যখনই দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধির প্রতিটা অপরাধের ইংরেজি টার্ম মনে রাখবো। তো গর্ভপাত করানো মানে হলো কজিং মিসক্যারেজ। ক্ষেত্রে 312 ধারা, 312 ধারার নিচে লেখেন, একটু নিচে লিখে রাখেন সম্মতি সহ, নারীর সম্মতি সহ। 312 এর নিচে লেখেন নারীর সম্মতি সহ। লিখেছেন? এবং নারীর সম্মতি ছাড়া, এটা বললেন, নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর ক্ষেত্রে, কজিং মিসক্যারেজ উইদাউট ওমেন্স কনসেন্ট ক্ষেত্রে 313 ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ নারীর সম্মতি নিয়ে যদি গর্ভপাত করানো হয় সেটা শাস্তিযোগ্য অপরাধ 312 ধারায়। নারীর সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয় শাস্তিযোগ্য অপরাধ 313 ধারা। আর এদিকে দেখেন, গর্ভপাত করানোর ক্ষেত্রে মৃত্যু হলে 314 ধারা প্রযোজ্য হবে। গর্ভপাত করানোর ফলে, সেটা সম্মতি সহ হোক বা ছাড়া হোক, যদি মারা যায় তাহলে শাস্তিযোগ্য কত ধারায়? 314 ধারায়। তো প্রথমে আমরা চলে আসি যে 312 ধারায় প্রকৃতপক্ষে কি আছে দেখেন। গর্ভপাত করানো বা কজিং মিসক্যারেজ ধারা 312। 312 ধারায় গর্ভবতী নারীর গোল দিবেন সম্মতি নিয়ে, সম্মতি নিয়ে শব্দটা বললেন, গর্ভবতী নারীর সম্মতি নিয়ে গর্ভপাত করানো শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। 312 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছায় নারীর জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত, মানে ওই জায়গা জীবন রক্ষার কোনো কারণ ওই জায়গা ছিল না, কোনো গর্ভবতী নারীর বা সন্তানের বিচলন, এটা ইংরেজিটা আন্ডারলাইন করেন, কুইক উইথ চাইল্ড, অনুভব করে এমন কোন নারীর গর্ভপাত করায়, তাহলে উক্ত ব্যক্তি 312 ধারা অনুসারে দণ্ডিত হবে। সহজ কথা হলো যে সম্মতি সহ গর্ভপাত করানো হলে শাস্তি 312 ধারায়। এখন দেখেন, এমনকি কোন নারী যদি, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছায়, কোন নারী যদি স্বেচ্ছায় এবং নিজের জীবন রক্ষার সরল বিশ্বাস ব্যতীত গর্ভপাত করায়, উক্ত নারীও, এটা বললেন, উক্ত নারীও 312 ধারায় দণ্ডিত হবে। ধরেন নারী একা একা ডিসিশন নিছে, সে নিজেই নিজের গর্ভপাত ঘটাইছে, তবুও সে দণ্ডিত হবে কত ধারায়? 312 ধারায়। শুধুমাত্র গর্ভবতী নারী, যে নারী এখন সন্তানের বিচলন অনুভব করে না, আন্ডারলাইন করেন, সন্তানের বিচলন অনুভব করে না, বিচলন মানে হলো পেটের ভিতর নড়াচড়া এখনো করে নাই, তার গর্ভপাত করানোর জন্য কোনো ব্যক্তি গোল দিবেন 3 বছর যে পর্যন্ত যে কোনো গণনার কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে এমন কোন গর্ভপাত যদি করানো হয় যে ক্ষেত্রে সন্তান এখনো বিচলন, ওই নারী এখনো সন্তানের বিচলন অনুভব করে নাই, সেই ক্ষেত্রে সেটা 3 বছর, মানে সে এখনো ভ্রূণ আছে এই টাইপের। আর অন্যদিকে গোল দিবেন সন্তানের বিচলন, কুইক উইথ চাইল্ড, এটা ইংরেজিতে কি বলে? চাইল্ড, সন্তানের বিচলন অনুভব করে এমন নারীর গর্ভপাত করানো হলে 312 ধারা অনুসারে, আন্ডারলাইন করবেন, যে কোনো গণনার 7 বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এখানে দুইটা বিষয় ভাই।
সম্মতি সহ গর্ভপাত শাস্তিযোগ্য অপরাধ 312 ধারায়। সন্তানের বিচলন অনুভব না করলে 3 বছর, আর বিচলন অনুভব করলে 7 বছর। স্বয়ং নারী, আরেকটু ঠেলা দেন পূর্ণ সাহেব, আসছে। আর স্বয়ং নারীও এই ধারায় দণ্ডিত হতে পারে। এখন আপনাদের অনেকের প্রশ্ন হবে যে স্যার মামলা করবে কে? তাই করবেন না? মামলা যে কেউ করতে পারে, যে ঘটনা সম্পর্কে জানে সেই মামলা করতে পারে। বুঝছেন? লোকাস স্ট্যান্ডি শব্দের অর্থ জানেন? রাইট টু সু, মামলা করার অধিকার। ফৌজদারি মামলা, কিছু কিছু মামলা ছাড়া ফৌজদারি মামলা যে কেউ করতে পারে। আছেন, আমরা ধারা 313-তে আসি। নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানো, কজিং মিসক্যারেজ উইদাউট ওমেন্স কনসেন্ট, ওই নারীর কোনো সম্মতি ছাড়া। 313 ধারা অনুসারে 312 ধারায় গর্ভপাত করানোর অপরাধটি যদি নারীর সম্মতি ব্যতীত করা হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে, আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সম্মতি ছাড়া, নারীর সম্মতি তারা যদি গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে কত বছর? 10 বছর। আর নারীর সম্মতি নিয়ে করলে 3 বছর, আর বিচলন অনুভব করলে 7 বছর। বুঝছেন? হয় যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আর যাবজ্জীবন কারাদণ্ড না দিলে যদি শুধু কারাদণ্ড দিতে যায় তাহলে সর্বোচ্চ কত হবে? 10, এবং সেই সাথে অর্থদণ্ড। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি 312 আর 13-র মধ্যে পার্থক্য। 312 এবং 13-র মধ্যে পার্থক্য আমাদের এমনিতেই পারা উচিত। দেখেন, 12-তে হলো সম্মতি থাকে, 13-তে সম্মতি থাকে না। 12-তে সাজা আছে 2 ধরনের, 3 বছর, বিচলন অনুভব করলে 7 বছর। 13-তে বিচলন টিচলনের কোনো ব্যাপার নাই, সম্মতি ছাড়া করলেই যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। জি, এই হলো কথা। সো এই পার্থক্য আর পড়তেছি না, এক কথায় অনেক মানে আপনারা এমনি পড়ে নিয়েন, মূল পার্থক্য এটাই। আমরা চলে যাই 314 ধারায়। ধারা 314, গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু। যখন মিসক্যারেজ করাইছে, ওই মিসক্যারেজের সময় ওই নারী যদি মারা যায়, 1 নম্বরে দেখেন এখানে লেখা আছে শিশু সহ। শিশু শব্দটা কেটে লেখেন সম্মতি সহ। এ জায়গায় শিশু সহ হবে না, এটা হবে সম্মতি সহ, উইথ কনসেন্ট আর কি, সম্মতি সহ। সম্মতি সহ কোনো নারীর গর্ভপাত করানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি এমন কার্য করে যার ফলে উক্ত নারীর মৃত্যু হয়, তাহলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ বল দিবেন 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তো তাহলে একটা জিনিস দেখেন, সম্মতি ছাড়া গর্ভপাত করাইছে এবং নারী যদি মারা যায়, সরি সম্মতি সহ, সম্মতি সহ, তাহলে ওই ব্যক্তির সাজা হবে কত বছর? 10 বছর। আর 2 নাম্বারটা দেখেন, আন্ডারলাইন করেন, যদি নারীর সম্মতি ছাড়া কার্যটি করা হয়, উইদাউট হার কনসেন্ট, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কত? 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। যাবজ্জীবন বা যে কোনো বর্ণনার 10 বছর এবং অর্থদণ্ড। তো তাহলে এখানে 2টা জিনিস দেখেন, সম্মতি সহ গর্ভপাত করানোর ফলে যদি মারা যায় সেই ক্ষেত্রে 10 বছর, আর সম্মতি ছাড়া মারা গেছে যাবজ্জীবন বা 10 বছর। আর এখানে আরেকটা জিনিস দেখেন, সম্মতি ছাড়া হইলে মারা না গেলেও তো 313-তে যাবজ্জীবন বা 10 বছর, আর মারা গেলেও যাবজ্জীবন বা 10 বছর। সেই ক্ষেত্রে ধারা আসতেছে 314। কি ফেরদৌস বলেন? নারীর সম্মতি সহ গর্ভপাত করায় মৃত্যু হয় 10 বছর। হ্যাঁ, সম্মতি থাকতে হবে। হ্যাঁ, কি বুঝেন নাই? মৃত্যুটাকে পরে আপনারে উদাহরণ দিয়ে বুঝাবানি, পরে ভালো বুঝবেন। দেখেন, বিষয়টা হচ্ছে যে যে নারীর গর্ভপাত করাইতে গেছে উনি সম্মতি দিছে, যে তারও সম্মত হয়েছে, ধরেন তার হাজবেন্ডেরও সম্মত হয়েছে, এখন ওই নারী মারা গেছে, তাহলে তাহলে হাজবেন্ডের সাজা হবে কত? 10 বছর হতে পারে। আর
হাজবেন্ড নিয়ে গেছে, ধর নারীর সম্মতি না, নাই এবং নারী মারা গেছে, তাহলে হাজবেন্ডের সাজা হইতে পারে যাবজ্জীবন অথবা 10 বছর এবং অর্থদণ্ড। বুঝছেন? স্যার এই ক্ষেত্রে ডাক্তার কি কোনো দণ্ড পাবে না? আচ্ছা, ডাক্তার দণ্ড পাবে না না পাবে সেটা পরের ব্যাপার, আগে যতটুকু পড়াইছি এইটুকু বুঝতেন। আপনাদের সমস্যা কি, যা পড়াই সেইটুকু আগে বুঝবেন। ডাক্তার পাবে কি পাবে না এটা আপনাদের বোঝা উচিত। ডাক্তার ধরেন এই কাজটা এসে কি করছে, সহায়তা করছে। ডাক্তার সাজা পাবে প্রয়োজনার সাজা, সহায়তার সাজা। এই 313 যদি হাজবেন্ডের আসে, তাহলে ডাক্তারের আসবে 313/109 বা 114। বুঝতে পারছেন? আচ্ছা, জেনে রাখা ভালো। এখন ডাক্তারের সচরাচর এই জায়গায় সাজা হবে না, আমরা এটা ওপেন সিক্রেট একটা ব্যাপার, যে আমরা জানি যে এই কাজ সব জায়গায় হয়, কিন্তু মূলত ওই নারীরও সাজা হয় না, ওই পুরুষ হাজবেন্ডেরও হয় না। যে ক্ষেত্রে দুইজনের সম্মতি আছে সেই জায়গায় তো মামলা কেউ করে না। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক পক্ষ জোর করে করছে, সেই ক্ষেত্রে আর এক পক্ষ যে মামলা করছে। আর ডাক্তার তো আপনার টাইকে নেই নাই, ডাক্তারের কাছে তো আপনারা গেছেন, আর ডাক্তারের ওই জায়গায় তারপরে সম্মতিও দিছে। তারপরেও সম্মতি দিলেও এটা একটা অপরাধ, কারণ তার এটা করা উচিত না। বাট এটা অনেকটা ওপেন সিক্রেট, এই যে আমাদের বাসার পাশেই মেরি স্টোভস আছে, তো এই জায়গাতে অধিকাংশ ওই ধরনের কাজ হয়ে থাকে। তো এটা ওপেন সিক্রেট দেখেন। যাই হোক, আমরা জেনে রাখা ভালোতে আসি। 314 ধারায় অপরাধীকে দণ্ডিত করার ক্ষেত্রে এটা অপরিহার্য নয় যে, আন্ডারলাইন করেন, অপরাধী জানতো যে এমন কার্য সম্ভবত মৃত্যু ঘটাবে। ধরেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে গেছে, এখন সে জানতো না যে তার মৃত্যু হতে পারে, তার মৃত্যু ঘটানোর অভিপ্রায়ের দরকার নাই, মারা গেলেই 314-তে সে দণ্ডিত হতে পারে। যেরকম ওই যে আমরা গতকাল পড়েছি 304-এর পথে অবহেলার কারণে মৃত্যু, 304-এর ক্ষতে রাজপথে বেপরোয়া বা অবহেলাজনক ভাবে গাড়ি চালাইলে মৃত্যু। ওই জায়গায় কিন্তু মৃত্যু ঘটানোর অভিপ্রায় থাকা আছে কি নাই এটা প্রমাণের প্রয়োজন নাই, ওই জায়গায় জাস্ট আমার প্রমাণ করতে হবে অবহেলা বা বেপরোয়া সে ছিল কিনা। বুঝছেন? আচ্ছা, তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি। একবারই পরীক্ষায় প্রশ্ন এসেছিল 2020 সালে, দেখেন, কোন কুইক উইথ চাইল্ড, এটা যখন কুইক উইথ চাইল্ড অনেকে বুঝতে পারে না, কুইক উইথ চাইল্ড মানে হলো সন্তানের বিচলন। কোন কুইক উইথ চাইল্ড নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সৎ বিশ্বাস ছাড়া, এটা আন্ডারলাইন করেন, সৎ বিশ্বাস ছাড়া। সৎ বিশ্বাস ছাড়া মানে কি? সরল বিশ্বাস ছাড়া ইচ্ছাকৃত ভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ শব্দটা বললেন, সর্বোচ্চ শাস্তি কত? 7 বছর। 7 বছর। বুঝছেন? সেলফ প্র্যাকটিস 1 নাম্বার প্রশ্ন, নির্মল জোরে পড়েন, অনেক জোরে পড়েন। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় এবং কোনো নারীর জীবন রক্ষার উদ্দেশ্যে সৎ বিশ্বাস ব্যতীত গর্ভপাত করায়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি দণ্ডিত হতে পারে হুম সৎ বিশ্বাস ব্যতীত। হুম তাহলে 311, 312, 313, 314, 312 স্যার। আচ্ছা, এই প্রশ্নটা মানে ভালো হতো যদি এ জায়গায় লিখতো যে সম্মতি সহ করাইছে, তাহলে বুঝতে সুবিধা হতো। সম্মতি সহ করাইলে 312, সম্মতি ছাড়া করাইলে 313, সম্মতি থাক বা না থাক করাইছে মারা গেছে 314। এই হলো কাহিনী। হ্যাঁ, জি। তো ওটা যেভাবে প্রশ্ন করছে 12 হইতে পারে, 13 হতে পারে আর কি। বুঝছেন? আচ্ছা, এখন 8 নাম্বার প্রশ্নটা দেখেন, 8 নাম্বার, নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করানোর কজিং মিসক্যারেজ উইদাউট ওমেন্স কনসেন্ট সর্বোচ্চ শাস্তি কি? সম্মতি ছাড়া বলছে, সম্মতি ছাড়া বললেন, সম্মতি ছাড়া বললে সর্বোচ্চ সাজা বলছে যাবজ্জীবন কারাবাস। পাইছেন? হুম। 10 নাম্বার প্রশ্নটা দেখেন, 10 নং, যে এই তপন সরকার, গতকালই বললাম যে আপনি টানা 2 দিন আসলেন, আজকে আসলেন না। তপন সরকার ভাবছে স্যার এই যেহেতু বলছে একদিন বাদ দেই। দেখেন 10 নং অনলাইনে করে,
গর্ভপাত করার উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু ঘটালে কোনো ব্যক্তি দায়ী হবে যদি এই ক্ষেত্রে কাজটি মৃত্যু ঘটাতে পারে বলে অপরাধীর জ্ঞান অপরিহার্য নয়। মানে তার জ্ঞান আছে কি নাই এটা ইরিলেভেন্ট। গর্ভপাত করাইতে নিয়েছে, মারা গেছে, তাহলে সে সাজা পাবে 314-তে। বুঝতে পারছেন? মারা গেলে 14 না, মারা গেলে 14। জি। নতুন একটা প্রশ্ন, পুরাতন বইতে নাই, 317 ধারার। দেখেন, সম্পূর্ণ পরিত্যক্ত করার অভিপ্রায় 23 বছরের শিশুকে পাইছেন আর পিতামাতা কর্তৃক কোন স্থানে রাখা বা পরিত্যাগ করা শাস্তিযোগ্য অপরাধ 12 বছরের নিচে। দেখেন, 12 বছরের নিচে। শাকিল শাস্তি লিখে দিয়েছিলাম, কত বছর বলেন? লেখা আছে কত? যে কোনো বর্ণনা 7 বছর বা অর্থদণ্ড বা উভয়। এই জায়গায় একটু লিখে রাখেন। এই যে আমি একটু ব্যাখ্যা দিই, বলছে যে সম্পূর্ণ পরিত্যক্ত করার অভিপ্রায়। আমরা প্রায় পেপার পত্রিকায় বা খবরে দেখি যে অমুক জায়গায় একটা বাচ্চা পাওয়া গেছে, কে বাচ্চার বাবা মা কেউ জানে না। এরকম কোন শিশুর বয়স যদি 12 বছরের নিচে হয় এবং তার পিতামাতা যদি কোনো জায়গায় তার রেখে দেয়, তাহলে পিতামাতার সাজা হইতে পারে 317 ধারায়। সর্বোচ্চ সাজা হইতে পারে 7 বছর। সর্বোচ্চ সাজা এখানে একটু লিখে রাখেন, 7 বছর। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে এই ধরনের, এখান থেকে প্রশ্ন আসতে পারে পরিত্যক্ত করার অভিপ্রায়ে কত বছর শিশুকে রাখলে? 12 বছরের 12 বছর। নিচে। 12 বছরের নিচে শিশুকে কে রাখবে? পিতা মাতা নাকি? আচ্ছা। আর শাস্তিযোগ্য কত ধারায়? 17। কি সাজা হতে পারে? যে কোনো গণনা 7 বছর। দেখেন, আমরা যখন নিন্দনীয় নরহত্যা এবং খুন পড়া শুরু করি, ওই জায়গায় দুইটা জিনিসের কথা ছিল। মানব দেহ সম্পর্কিত অপরাধ 299 থেকে 318। মানব দেহ, সরি মানব জীবন, মানব জীবন, হিউম্যান লাইফ, মানব জীবন। কারণ এই জায়গায় মানুষের জীবনের ইতি ঘটতে পারে, এই 299 থেকে 318। আর মানব দেহ সম্পর্কিত অপরাধ হলো 319 থেকে 377। 319 থেকে 377। এখন আমাদের মানব জীবন সম্পর্কিত অপরাধ যা যা পড়লাম, দেখেন বেশ অনেকগুলা ধারাই পড়ছি। 299-তে পড়ছি নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা, 300 ধারায় পড়ছি খুনের সংজ্ঞা, 301-এ পড়ছি একজনকে খুন করতে গিয়ে আর একজনকে করলে, বা একজনের নিন্দনীয় নরহত্যা করলে আর একজন যদি মারা যায় সেক্ষেত্রে সমানভাবে দায়ী হবে। 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কাউকে হত্যা করলে একমাত্র সাজা মৃত্যুদণ্ড, 304 নিন্দনীয় হত্যার সাজা, 304-এর ক অবহেলার ফলে মৃত্যু ঘটাইছে, 304-এর খ বেপরোয়াভাবে যান চালাইয়া কাউরে নিহত করছে, 304-এর খ। 305 আপনার মানে শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা, 306 শিশু উন্মাদ ছাড়া প্রাপ্তবয়স্ক কাউকে প্ররোচনা, 306 অ্যাটেম্প টু মার্ডার 7, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড 8, তারপরে আত্মহত্যার ব্যর্থ হইলে প্রচেষ্টা 309, ঠগের সংজ্ঞা 310, ঠগের শাস্তি 311, সম্মতি সহ মিসক্যারিজ 312, সম্মতি সারা মিসক্যারিজ 313, আর মিসক্যারিজের ফলে মারা গেছে 314। বললাম পিতা মাতা যদি 12 বছরের নিচের কাউরে পরিত্যক্ত করে 317-তে 7 বছর। তাহলে মাঝের গুলো আমাদের দরকার নাই। আচ্ছা, এখন আমরা চলে আসবো মানব জীবন সম্পর্কিত অপরাধ, মানব দেহ। দেখেন, মানব দেহ সম্পর্কিত অপরাধ আমরা জানি 319 থেকে 377। তো এই জায়গায় আমরা অনেক অপরাধ পাবো, যার মধ্যে বলা যেতে পারে যে 1 নম্বরে দেখেন আঘাত, গুরুতর আঘাত আছে। 2 নম্বরে আছে অবৈধ বাধা, অবৈধ আটক আছে না? তারপরে অপরাধমূলক বল প্রয়োগ অপরাধ, আক্রমণ সম্পর্কিত অপরাধ, তারপরে মনুষ্য হরণ, অপহরণ, দাসত্ব, জবরদস্তি শ্রম, ধর্ষণ, অস্বাভাবিক অপরাধ। এই অপরাধগুলো 319 থেকে 377-এর মধ্যে আছে। তাহলে প্রথমে আমরা চলে আসি
প্রথমে আমরা চলে আসি আপনার আঘাত এবং গুরুতর আঘাত। দেখেন, হার্ট অ্যান্ড গ্রিভিয়াস হার্ট, এই অধ্যায়টা হলো 319 থেকে 338। এই জায়গায় গ্রিভিয়াস বানানটা ভুল আছে। গ্রিভিয়াস বানান হবে GRIE। ওই যে ভির পরে যে আইটা আছে না, ওই আইটা হবে আর এর পরে, আর ভির পরে আইটা কেটে যাবে, তাহলে সব বানান ঠিক হয়ে যায়। গ্রিভিয়াস হার্ট তাহলে বানান হবে GRIEVOUS, গ্রিভিয়াস হার্ট। বুঝছেন? তাহলে আঘাতের ইংরেজি কি? হার্ট। এই হার্ট কিন্তু যে হৃদয়, সেই হার্ট না, সেই হার্টের বানান হলো HEART, হার্ট, আর এটা হলো HURT। তাহলে এখানে আঘাত এবং গুরুতর আঘাত এটা আছে 319 থেকে 338। প্রথমে আমরা চলে আসি 319। আঘাত বা হার্ট। যে ব্যক্তি, কোন ব্যক্তির গোল দিবেন দৈহিক যন্ত্রণা, যন্ত্রণা একটা গোল, পীড়া একটা গোল, বৈকল্য একটা গোল। যে ব্যক্তি কোন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়, সেই ব্যক্তি আঘাত দান করে বলে বিবেচিত হবে। বুঝছেন? তিনটা জিনিস। একজন ব্যক্তি, আমি যদি ফেরদৌস সর্দারের দৈহিক যন্ত্রণা দিই, ফেরদৌস সর্দারের পীড়া দিই, ফেরদৌস সর্দারের কান মলে দিছি, কান হালকা একটু বেঁকা হয়ে গেছে বা ব্যথা পাইছে, বৈকল্য ঘটাইছি, তখন আমি ফেরদৌস সর্দারকে আঘাত করেছি বলে গণ্য হবে। আঘাতের সংজ্ঞা দিয়েছে 303 দ্বারা। এই পিপাস সাহেব আমার দিকে তাকান। তাহলে এই জায়গা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আঘাত হতে পারে কয়টি উপায়ে? যন্ত্রণা, পীড়া, বৈকল্য। যন্ত্রণা, পীড়া, বৈকল্য। এবং এই যে দেখেন না, যে আপনাদের বইতে আছে যে যন্ত্রণা হলো পেইন, পাইছেন? ওই যে ইংরেজির লেখা, যন্ত্রণা হলো পেইন, পীড়া হলো ডিজিজ, আর বৈকল্য হলো ইনফার্মিটি। পাইছেন? এটা বললেন তিনটা জিনিস, যদি ইংরেজিতে প্রশ্ন হয় যাতে বুঝতে পারেন। যন্ত্রণা হলো পেইন, পীড়া হলো ডিজিজ, আর বৈকল্য হলো কি? ইনফার্মিটি। হ্যাঁ, ইংলিশে আসতে পারে। ওই উপাদান ধরেন দিয়ে দিল যে আঘাতের উপাদান নিম্নের কোনটি। ঠিক আছে, আমরা তো আমাদের হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যাব, যাতে ওই জায়গায় গেলে প্রশ্নটা আমাদের সহজ মনে হয়। বুঝছেন? আচ্ছা, এখন আমার কথা শুনেন। শুধু আঘাত কোনো অপরাধ না, মানে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির যন্ত্রণা দেয়, পীড়া দেয়, বৈকল্য ঘটায়, আঘাত হচ্ছে, বাট সেটা অপরাধ না। এখন বলতে পারেন যে স্যার কি বলেন? হ্যাঁ, আসলে সত্য কথা। এই আঘাতটা যখন আপনি ইন্টেনশনালি করবেন, স্বেচ্ছায় করবেন, তখন এটা অপরাধ। এটা বলছে 321। বুঝছেন? আবার বলি, বারবার বলবো, শুধু মনোযোগ দিয়ে শুনেন। শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319। আর শুধু আঘাত কোন অপরাধ। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক ভিড়, আমাদের ঈদের সময় বা পূজার সময় বাজারে অনেক ভিড় হয়, হাঁটা যায় না, তখন একজন ব্যক্তির পা আর একজন ব্যক্তির পায়ের উপরে পড়ছে, উঠে গেছে, এবং সেই ব্যক্তি ব্যথা পাইছে। তো এখন এটা তো আঘাত হইছে, বাট এই আঘাতটা তো স্বেচ্ছায় পাই নাই, তাহলে এটা অপরাধ না। তাহলে এটা 319-এ পড়ে, কিন্তু 321-এ পড়ে না। বুঝছেন? এই নুর আলম খান, কি যে শুধু আঘাত, গুরুত্বপূর্ণ কথা শুনেন, শুধু আঘাতের সংজ্ঞা দিয়েছে 319। শুধু আঘাত কোনো অপরাধ না, আঘাতটা যদি স্বেচ্ছায় করে অপরাধ, এটা বলছে 321। বুঝছেন? আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি আলোচনা করছে 323, 1 বছর সাজা, 1 বছর 1000। কেউ লিখেন না, আগে আমার কথা শুনেন। তাহলে শুধু আঘাতের সংখ্যা 319, শুধু আঘাত অপরাধ না, স্বেচ্ছায় আঘাত 321, আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323। বুঝছেন? তাহলে তিনটাই কিন্তু বেজোর, 19, 21, 23। বুঝছেন? আর স্বেচ্ছায় আঘাতটা যদি মারাত্মক অস্ত্র দিয়ে করে, ওই ডেডলি উইপেন, মানে আঘাতই করছেন বাট অস্ত্র দিয়া, তাহলে সেটা চলে যাবে 324, সাজা 3 বছর।
সব পড়বো, বাট এই চারটা ধারা আমার এক সিরিয়ালে মনে রাখতে হবে। দেখেন, শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত করলে 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, আর 323-এর কাজটা যদি অস্ত্র দিয়ে করে তাহলে 324। বুঝছেন? তাহলে আঘাতের সাথে রিলেটেড 321 একটু ব্র্যাকেটে লিখে রাখেন। 321, 319, 321, 323 আর 324। 319, 321, 323, 324, এই চারটা ধারা আঘাত রিলেটেড। বিমল সাহেব বুঝেন নাই? আঘাত করলে 324 বুঝছেন? তাহলে স্যার আর একবার একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। এই যে দেখেন ফারজানা, যে কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির, ধরেন আপনি লুফসানার আপনার ধাক্কা লেগে লুফসানা পড়ে গেছে। এখন ধাক্কাটা আপনি ইচ্ছাকৃত ভাবে দেন না, আপনি কি তাড়াহুড়ার মধ্যে ছিলেন, আপনার ধাক্কা লেগে লুফসানা পড়ে গিয়ে লুফসানার মনে করেন ব্যথা পাইছে, যন্ত্রণা পাইছে। তাহলে শেখ ফারজানা আপনি এই জায়গায় আঘাত করেছেন 319, আর এই কাজটা যদি আপনি স্বেচ্ছায় করতেন তাহলে সংজ্ঞা দিছে 323, তখন সেটা অপরাধ হয়ে যেত 321। তাহলে 19-এর কাজটা স্বেচ্ছায় করলে 321, 321-এর সাজা আলোচনা করতে 323, অর্থাৎ স্বেচ্ছায় আঘাতের শাস্তি 1 বছর 323। আর স্বেচ্ছায় আঘাতটা করছেন কোন অস্ত্রের সাহায্যে বা কোনো বস্তুর মাধ্যমে, তখন এটা চলে যাবে কততে? 324। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। বুঝছেন? শাস্তি নিয়ে আমরা পরে আসতেছি, সমস্যা নাই, বাট আগে সিরিয়ালটা বুঝেন। 319, 321, 323, 324। ওকে, আমরা চলে আসি 320 ধারা, গুরুতর বা মারাত্মক আঘাত, গ্রিভিয়াস হার্ট। পেনাল কোডের 320 ধারায় গোল দিবেন 8 ধরনের গুরুতর বা মারাত্মক জখমের উল্লেখ আছে। কয় ধরনের? আঘাত আছে কয় ধরনের? 3 ধরনের। যন্ত্রণা, বৈকল্য, পীড়া, নাকি? আর গুরুতর আঘাত 8 ধরনের। প্রথমটা দেখেন, পুরুষত্বহীনকরণ। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির পুরুষত্বহীন করে তাহলে সে গুরুতর আঘাত করেছে। স্থায়ীভাবে, আন্ডারলাইন করবেন, চোখের দৃষ্টিশক্তি রহিত করুন। এমন আঘাত করছেন যে চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা হবে স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিত করুন। 3 নাম্বার দেখেন, স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি রহিত করুন। এমন থাপ্পড় দিছে কানের পর্দা ফেটে গেছে। আচ্ছা। 4 নাম্বার দেখেন, কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। 5 নাম্বারটা দেখেন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহে বিনাশ বা গোল দিবেন স্থায়ী ক্ষতি সাধন। স্থায়ী স্থায়ী ক্ষতি সাধন গোল দেন। দেখেন 4 আর 5 একরকম মনে হয়, হালকা পার্থক্য আছে। অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, ধরেন নির্মলে একজন আঘাত করছে, নির্মলের হাত ভেঙে গেছে, তাহলে এটা হচ্ছে অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, কারে পড়ে। আর নির্মলের হাত এমন ভাঙছে যে জীবনেও এটা ঠিক হবে না, তখন এটা পরে 5-এ। এই যে অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তির সময় বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। বুঝছেন? সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আমার জানতে হবে, এবং এই জায়গায় সিরিয়াল মনে রাখবো। প্রথমে 5টা বললাম, পুরুষত্বহীনকরণ, দৃষ্টিশক্তি নষ্ট স্থায়ীভাবে, শ্রবণ শক্তি নষ্ট স্থায়ীভাবে, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন স্থায়ীভাবে। 5টা পড়ছি। মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। অনেক সময় এমন হয়, যেমন আঘাত করছে, নাক বাঁকা হয়েছে, ওই নাক আর ঠিক হবে না, বা এই খুলির হাড় ভেঙে গেছে, ওইটা আর ঠিক হবে না। তো তাহলে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। 7 নাম্বার দেখেন, হাড় বা দন্ত ভঙ্গ। হাড়, শরীরের যে কোনো হাড় আর দাঁত, ধরেন একজন পোকা
দাঁত আছে, থাপ্পড় দিছেন, দাঁত এমনি খারাপ ছিল, তারপরে ভেঙে পড়ে গেছে, কি করছেন? গুরুতর আঘাত। বুঝছেন? 8 নাম্বারটা ভিভিআই দেখেন, এমন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে কোনো ব্যক্তিকে 20 দিন পর্যন্ত। এই জায়গায় একটা কথা লেখেন, ন্যূনতম বা সর্বনিম্ন। একটু লেখেন ন্যূনতম বা সর্বনিম্ন 20 দিন, ন্যূনতম বা সর্বনিম্ন। শারীরিক বেদনা দেয় বা সে তার সাধারণ দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ে। এখানে একটা বিষয় বুঝেন, উপরের 60টার একটাও হয় নাই। পুরুষত্বহীনকরণ হয় নাই, দৃষ্টিশক্তি নষ্ট হয় নাই, শ্রবণ শক্তি নষ্ট হয় নাই, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন হয় নাই, স্থায়ী অনিষ্ট সাধন হয় নাই, মুখমণ্ডলের বিকৃত হয় নাই, হাড় বা দন্ত ভঙ্গ হয় নাই, কিছুই হয় নাই। বাট সে এমন আঘাত পাইছে যে 20 দিন যাবত স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই, চাপা আঘাত। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, দেখা গেলেও মানে ওইগুলার কিছু হয় নাই, এমনি চামড়া লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে। তো 20 দিন পর্যন্ত যদি কেউ স্বাভাবিক জীবনযাপন করতে না পারে, সেটাও কি হবে? গুরুতর আঘাত। অ্যাট লিস্ট কতদিন হওয়া লাগবে? 20 দিন। 19 দিন হলে হবে না, ন্যূনতম 20 দিন। পূর্ণ সাহেব বুঝছেন? ন্যূনতম 20 দিন। আমার বার কাউন্সিল ভাই ভাই এই প্রশ্ন জিজ্ঞেস করছিল যে এই যে 20 দিনের প্রশ্ন। আচ্ছা, তো তাহলে গুরুতর আঘাত যে 8 প্রকার, শুধু ওই ইসের ওই আঘাতের মতো শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ না। তাহলে 320-এ যে গুরুতর আঘাত বলছে 8 প্রকার, এটা কোনো অপরাধ না। এই কাজটা যখন স্বেচ্ছায় করা হবে তখন অপরাধ 322। 322। আর গুরুতর আঘাতের শাস্তি আলোচনা করছে 325। 325। আর গুরুতর আঘাতটা যখন 25-এর কাজটা যখন অস্ত্র দিয়ে করছে, তখন শাস্তিযোগ্য অপরাধ 326। বুঝছেন? তাহলে ওই জায়গায় আঘাতের ক্ষেত্রে 3টা ছিল বিজোড় আর একটা জোড়, 19, 21, 23, 24। আর এই জায়গা হলো 3টা জোড় একটা বিজোড়। এই যে গুরুতর আঘাতের সংজ্ঞা 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, আর গুরুতর আঘাতের শাস্তি 325। আর 25-এর কাজটা যখন অস্ত্র বা অন্য কোনো পদার্থ দিয়ে করবেন তখন 326। তাহলে এই জায়গা জোর হলো 20, 22, 26, আর বিজোর হলো একটা, সেটা কত? 25। বুঝছেন? তাহলে এই জায়গা 4টা ধারা লিখে রাখবেন, 320, 322, 325, 326। শাস্তি নিয়ে বোঝেন না, শাস্তি আসতেছি। আগে শাস্তি 7 বছর আছে, আগে সিরিয়ালটা মনে রাখেন, যা পড়াই এইটুকু আগে মনে রাখেন। 300 অবশ্যই স্বেচ্ছায়। ধরেন ওই যে এই কথাই বললাম যে আপনি আগের সেম উদাহরণ যদি দেই, আমি যাচ্ছিলাম, আমার ধাক্কা লেগে একজন পড়ে গেছে, আমি স্বেচ্ছায় দেইনি এবং পড়ে গিয়ে হাত ভেঙে গেছে বা দাঁত পড়ে গেছে, তাহলে 320 হয়েছে। বাট আমি যদি প্রমাণ করতে পারি যে আমি এই কাজটা স্বেচ্ছায় করি নাই, তাহলে তো এটা অপরাধ না। এটা অপরাধ, স্বেচ্ছায় করলে অপরাধ 322। আর 22-এর শাস্তি আলোচনা করতে 325। আপনি ঘুষি দিয়ে দাঁত ফেলে দিচ্ছেন 325, আর ওই দাঁতটাই কোনো অস্ত্র দিয়ে ফেলাইছেন, তখন হয়ে যাবে কত? 326। বুঝছেন? তাহলে আমরা কিন্তু 4টা ধারা পড়ছি। আঘাতের ক্ষেত্রে শুধু আঘাত 319, স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, স্বেচ্ছায় আঘাত করতে অস্ত্রের মাধ্যমে 324। গুরুতর আঘাতের ক্ষেত্রে শুধু গুরুতর আঘাত 320, স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325, স্বেচ্ছায় গুরুতর আঘাত মারাত্মক অস্ত্রের মাধ্যমে 300। আচ্ছা, আমরা একটু মন্তব্যের কলামে আসি। দেখেন মন্তব্য, এইগুলাই যা পড়াইছে এইগুলাই লেখা, দেখেন মন্তব্য আছে বইতে? আচ্ছা, আচ্ছা যদি না থাকে সমস্যা নাই, এই যে যা বলছি এটাই বুঝতে পারছেন। ওই যে স্বেচ্ছায় অপরাধ করলে অপরাধ, না করলে অপরাধ না, এইগুলা বলছে আর কি। বিগত বছরের প্রশ্ন যদি দেখি, দেখেন নির্মল 1 নম্বর প্রশ্নটা পড়েন জোরে। দ্য পেনাল কোড 1860 আবার বলেন। দি পেনাল কোড পেনাল 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 কোড দি পেনাল কোড 1860 এর 320 ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর বলে
গণ্য করা হয়েছে। কত শ্রেণীর? ওয়ার্ড গুরুতরাঘাত, সরি আট স্যার, গুরুতরাঘাত। তারপরটা পড়েন, 2 নম্বরটা পড়েন। The নির্মল penal code, আবার প্যানেল। penal code, হ্যাঁ penal code, the penal code 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? হুম পায়ে 1 ইঞ্চি পরিমাণ কাটার আঘাত, বাহুতে আঘাত, ঘাড়ে 1 ইঞ্চি কাটা আঘাত, বাম কর্ণের শ্রবণ শক্তি, এই যে ডিসার কথা। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আহ, আর কোর্ট কাছারিতে যখন যান, যখন শুনানি করতেছে, ওই উকিল সাহেবরা বলেন যে স্যার এই জায়গায় এত ইঞ্চি শার্প উইপেন দ্বারা আঘাত হয়েছে, ইনসাইড উন্ড, অনেক কিছু বলে টলে, বাট ওইগুলো হলো মেডিকেল জুরিসপ্রুডেন্স এর বিষয়। আমরা দেখবো যে আমার দণ্ডবিধির পরীক্ষায় 8টার ভিতর কোনটা আছে, 8টার ভিতর কোনটা আছে? কোনটা আছে। তাহলে এই জায়গা বাম কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিত কর, তাহলে উত্তর হবে কোনটা? বাম কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিত কর। স্মৃতি বলেন তো এই জায়গা বাম না থেকে যদি ডান কর্ণ হতো? ডান কর্ণ থাকলেও একই। জি, বুঝছেন? তারপরটা পড়েন নির্মল, জোরে। এক্স এক্স কমা জেড এর এক্স মুখে, কমা পড়া লাগে না। আচ্ছা এক্স হ্যাঁ এক্স জেড এর মুখে হুম ঘুষি মারলে হুম তার জেড এর একটি দাঁত পড়ে যায়। হুম হ্যাঁ, এক্স এর কৃত অপরাধ হলো কি? সাধারণ জখম, না স্যার এটা তো মারাত্মক মানে গুরুতর জখম, হ্যাঁ, মারাত্মক জখম, ইচ্ছাকৃত জখম, হত্যা চেষ্টা, মারাত্মক জখম। উত্তর কি হবে? মারাত্মক জখম। এই মারাত্মক বানানটা আপনারা অনেকে ভুল করেন, এখন থেকে শুধরে নেবেন। এই জায়গা ঠিক আছে, অনেকে তন নিচাই ব ফলা দেন, বাট এই জায়গা হবে তন নিচাই ম ফলা। বুঝছেন? এটাই ঠিক আছে। তো এছাড়া অন্যান্য প্রশ্ন আছে, এগুলো আমরা পরে পড়ি। আসেন আমরা শাস্তিতে চলে যাই, শাস্তির টেবিলে চলে আসেন। এই জায়গায় 24-26-এর অনেক ব্যাখ্যা দিছে, এগুলা পরে পড়েন, আগে শাস্তির টেবিলে আসেন। শাস্তির টেবিল 323 পাইছেন? স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি পাইছেন না? যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা যা কত 1000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তাহলে 323-এর সাজা কত? 1 বছর 1000 টাকা উভয়। 1000। ঠিক আছে। 24-এ দেখেন, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা। মারাত্মক অস্ত্র অথবা অন্য মাধ্যম, আন্ডারলাইন করেন, মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যম। সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে 23-এর সাজা কত? 1 বছর। 24-এর সাজা কত? 3 বছর। বলেন তো এই 323-এর যে সাজা, এটার মানে কোন ধারার সংজ্ঞায়িত সাজা? 321-এর। 19 না, 321। 21-এর সাজা বলছে 323, আর 21-এর কাজটা যখন মানে অস্ত্রের সাহায্য করবে তখন সেটা যাবে কত? 324। 325-এ আসেন, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান। যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। ফেরদৌস সর্দার শাস্তি পাইছেন? যে কোনো বর্ণনার কত বছর? 7 বছর এবং অর্থদণ্ড। আচ্ছা, 326-এ আসি, দেখেন, স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দান করা। এখন মারাত্মক অস্ত্র একেবারে ছুরি থেকে শুরু করে দা, কুঞ্চি, রড, যা খুশি তাই হতে পারে, ইভেন গরম পানিও হতে পারে। তো যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে 26-এর সাজা কত ভাই? স্বেচ্ছাকৃতভাবে যাবজ্জীবন স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করছেন, কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে, যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। দেখেন, আপনারা দণ্ডবিধির সাজার প্যাটার্নটা মনে রাখা সহজ। দেখবেন যে যত জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড আছে, ওই সাথে যদি কারাদণ্ড থাকে, সেই কারাদণ্ডটা 10 বছর। কারাদণ্ডটা 10 বছর। খুব কম জায়গায় একটু কম বেশি আছে। উদাহরণস্বরূপ বলি, রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন,
124 কতে বলছে যাবজ্জীবন কারাদণ্ড বা স্বল্পমেয়াদী কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে, ভুলে গেছেন হয়তোবা। বলছিলাম যে রাষ্ট্রদ্রোহিতার মামলা থানায় করা যায় না, মনে আছে? রাষ্ট্রদ্রোহিতার মামলা আমল অযোগ্য মামলা, এটা থানায় করা যায় না। আর এই মামলা সর্বদা হয় নালিশি মামলা, ক্লিয়ার ফরম্যাটে কমপ্লেইন রেজিস্টার্ড কেস হয়। আচ্ছা, চলে আসি 326 ক। স্বেচ্ছাকৃতভাবে গোল দিবেন 2টি চোখ উপড়িয়ে। কয়টা চোখ উপড়ানো হয়েছে? দুইটা। বা আন্ডারলাইন করবেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটি দৃষ্টি নষ্ট করা, বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ মাথা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম। এখানে একটা বিষয় দেখেন, এক চোখ উপড়াইলে 326, দুই চোখ উপড়াইলে 326 ক, বা অ্যাসিড জাতীয় পদার্থের ব্যবহার থাকলেও চলে আসবে কত? 326 ক। সাজা দেখেন, 326 ক এর সাজা বেশি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে এই জায়গায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সর্বনিম্ন কত? যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে ফেরদৌস সর্দার ভাই বলেন তো 326 এর সাথে 326 ক এর পার্থক্য কি আপনার দৃষ্টিতে? 26 হচ্ছে এক চোখের ক্ষতি করলে যে কোনো যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড আর অর্থদণ্ড। 326 কথা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এবং এই ক্ষেত্রে হচ্ছে ওই ক্ষতি করলে সে উভয় চোখের ক্ষতি করবে, বা এসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করলে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাসিডের ব্যবহার আর 2 চোখ উপড়াইতে হবে 326 ক, আর 1 চোখ উপড়াইলে 326। 26 এর সাজা কম, 26 ক এর সাজা বেশি, কিন্তু মারা যাওয়ার পসিবিলিটি 26 এ বেশি। ধরেন 2 চোখ উপড়াইলে মারা যায় না, কিন্তু 26 এ ওই যে আপনার গুরুতর জখম করছে পেটে, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে 326 ধারা 26 ক ধারার মধ্যে পার্থক্য পার্থক্য লিখতে হবে এইভাবে, যে অ্যাসিড জাতীয় পদার্থের ব্যবহার 326 ক, আর অ্যাসিড জাতীয় পদার্থ ছাড়া অন্যান্য বস্তু বা মারাত্মক অস্ত্র হলো 326। আচ্ছা, 2 চোখ উপড়াইলে 326 ক, আর 1 চোখ উপড়াইলে 326। যদি শাস্তি যদি আসেন, 26 এর শাস্তি যাবজ্জীবন বা 10 বছর, আর 26 ক এর শাস্তি বেশি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। নাকি মারা যাওয়ার সম্ভাবনা বেশি কোনটায়? 26-এ। আর অপেক্ষাকৃত সাজা বেশি হলেও মারা যাওয়ার সম্ভাবনা কম কিসে? 326। এই তো অনেকগুলা হয়ে গেল, একটা উদাহরণ দিয়ে দিলেন, 5টা হয়ে গেল। আপনাদের জন্য একটা ধারা ডিসকাউন্ট, 327 পড়া লাগবে না। এই 328 ধারা দিয়ে একটা কথা লেখেন, 328 ধারা যে কোনো এক জায়গায় একটু লেখেন। শাকিল কি বলছিলাম বলেন, দি লেখা আছে? কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে 20 কত ইত্যাদি আচ্ছা আমার কাছে দেন, আমি বলি। একটু লেখেন 328, লেখেন কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে, কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে, লিখছেন 20 ইত্যাদি প্রয়োগের মাধ্যমে আহত করা, আহত করা তারি। যেমন লেখেন অজ্ঞান পার্টি, অজ্ঞান পার্টি, কমা মলম পার্টি ইত্যাদি।
সাজা লেখেন 10 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। দশ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। লিখেছেন? এবার আমার কথা শুনেন। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কোনো প্রকার ক্ষতি করার উদ্দেশ্যে বা আহত করার উদ্দেশ্যে তারে ধরেন চায়ের সাথে নেশাজাতীয় দ্রব্য খাওয়াইছে, ওষুধ খাওয়াইছে বা অন্য কিছু খাওয়াইছে, যে ঘুম 3-4 দিনে আর ভাঙবে না, এরকম মামলা মানে এরকম ঘটনা অনেক হচ্ছে। বাসে হয়, সিএনজিতে হয়, বিভিন্ন জায়গায় হয়। ইভেন এরকমও পড়ছি, সত্য মিথ্যা জানি না, যে টাকা দিছে 1000 টাকার নোট, যে ভাই এখানে জাল নাকি আসলে একটু দেখেন, সিএনজিতে উঠছে, টাকা যেই ধরছে টাকায় কি ছিল, অজ্ঞান হয়ে গেছে। তাহলে এই যে যে ঘটনাটা ঘটছে, এটা শাস্তিযোগ্য অপরাধ 328 ধারায়, 328 ধারায়। এর সাজা কতদিন? 10 বছর এবং অর্থদণ্ড। বুঝছেন? ওই যে মানে এবং বা নিয়ে যারা কনফিউশনে ভুগেন, ম্যাক্সিমাম জায়গায় সাজা বেশি হইলে এবং থাকে অর্থদণ্ড। দুই এক জায়গায় ব্যতিক্রম সারা 7 বছরের সাথে এবং থাকে, 10 বছরের সাথে এবং থাকে ম্যাক্সিমাম জায়গায়। দুই এক জায়গায় ব্যতিক্রম থাকতে পারে, যেরকম 304-এ নিন্দনীয় হত্যার সাজা দ্বিতীয় অংশে 10 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়, গতকাল পড়াইছিলাম, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম জায়গায় থাকে এবং। তো তাহলে 328-এ কি বললাম ইসমাইল? অজ্ঞান পার্টি, মলম পার্টি। আচ্ছা, আমাদের একটু বিরতি, বিরতি শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। 330 ধারা, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা আন্ডারলাইন করবেন, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য গোল দিবেন স্বেচ্ছাকৃত জখম। দেখেন, বলপূর্বক স্বীকারোক্তি আদায় কাকে বলে? ধরেন পুলিশ অফিসার একজনকে আঘাত করতেছে, যে বল তুই 16ই জুলাই ঘটনাতে ছিলি, তাহলে এই জায়গায় পুলিশ অফিসার যে আঘাতটা করতেছে, এই আঘাতটা করতেছে জোর করে স্বীকারোক্তি আদায় করার জন্য, অথবা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য, সম্পত্তি দেওয়ার জন্য। বাংলা সিনেমার শেষ দৃশ্যে যেটা হয় আর কি, যে দড়ি দিয়ে বাঁধছে, অমুক দিয়ে বাঁধছে, বল সিগনেচার দে, সিগনেচার দে, সম্পত্তির ওই জায়গায়। তাহলে তারে সম্পত্তি লিখে দেওয়ার জন্য কি করতেছে? আঘাত করতেছে। তাহলে 330-এ সাজা হবে, দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। পাইছেন? দেখেন, আমি আপনাদের একটা উদাহরণ দেই। আপনি একজন আর একজনকে শুধু আঘাত করছেন, আপনার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যই তার একটা থাপ্পড় দেওয়া, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ 323। 323। কিন্তু ওই থাপ্পড়টা যদি তারে দেন স্বীকারোক্তি আদায় করার জন্য, বা ওই থাপ্পড়টা দেন সম্পত্তি নেওয়ার জন্য, তখন সেটা চলে আসবে 330। সাজা কত? 7 বছর। তাহলে নির্ভর করে সিচুয়েশনের উপর, যে শুধু থাপ্পড় দিলে 323, আর যখন থাপ্পড়টা দিয়েছেন কিসের জন্য? সম্পত্তি প্রত্যার্পণ বা বলপূর্বক স্বীকারোক্তি, তাহলে 330-এ কত? 7 বছর। আচ্ছা, ফেরদৌস বুঝছেন? আচ্ছা, সেম কাজটা করার জন্য গুরুতর আঘাত করছেন 331। এই যে দেখেন, বলপূর্বক অপরাধমূলক স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। আগেরটা কি ছিল? স্বেচ্ছায় আঘাত। আর এটা করছেন 331-এ গুরুতর আঘাত। সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে 30 আর 31-এর মধ্যে পার্থক্য কি? স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণের জন্য বাধ্য করার জন্য 30 হলো স্বেচ্ছায় আঘাত, সাজা 7। আর 31 হলো সেম কাজটা, স্বেচ্ছায় গুরুতর আঘাত, সাজা কত? 10। বুঝতেন বিপাশ ভাই? বুঝতেন? আচ্ছা, 332-এ আসি। দেখেন,
সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে গোল দিবেন স্বেচ্ছাকৃত আঘাত, আর সরকারি কর্মকর্তা গোল দেন। কারে স্বেচ্ছায় আঘাত করছেন? সরকারি কর্মকর্তারে। কিসের জন্য? তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য। ধরেন পুলিশ দায়িত্ব পালন করতেছিল, পুলিশে যায় হটাই দিছেন, স্বেচ্ছায় আঘাত করছেন, তাহলে সাজা 332-এ যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড। শুধু আঘাত করছেন, কোনো উদ্দেশ্য ছিল না, 323-এ 1 বছর। সম্পত্তি আদায়ের জন্য বা স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত করছেন, 330-এ 7 বছর। ওই একই আঘাত যদি সরকারি কর্মকর্তারে করেন তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য, তাহলে 332-এ কত? 3 বছর। বুঝছেন? থাপ্পড় কিন্তু একটা, কিন্তু সাজা এক এক সময় এক এক রকম। 333-এ আসেন। সেম কাজ বা গুরুতর আঘাত করতেন, সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত যে কোনো বর্ণনার, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। শুধু গুরুতর আঘাত করছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই, 325-এ 7 বছর। গুরুতর আঘাত করছেন স্বীকারোক্তি আদায়ের জন্য, 331-এ 10 বছর। গুরুতর আঘাত করছেন আপনার, সরি 300 ওই জায়গা ছিল 31, হ্যাঁ। গুরুতর আঘাত করছেন সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য, 333-এ 10 বছর। বুঝছেন? আচ্ছা, 334 ধারাটা একটু লেখেন। ধারা 334 নিচে লেখেন। গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে স্বেচ্ছায় আঘাত। হাইপেন দিয়ে লেখেন 1 মাস বা 500 টাকা বা উভয়। 1 মাস বা 500 টাকা বা উভয়। লিখছেন? 335 লেখেন। প্রথম কথাগুলো ঠিক একই, গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে, জাস্ট ভাষাটা হবে স্বেচ্ছায় গুরুতর আঘাত। একই কথা, জাস্ট আঘাতের আগে একটা শব্দ আসবে, কি? স্বেচ্ছায়। স্বেচ্ছায় গুরুতর আঘাত, গুরুতর শব্দটা বসবে। স্বেচ্ছায় গুরুতর আঘাত, জি গুরুতর আঘাত। আগেরটা ছিল শুধু আঘাত, এটা হলো গুরুতর আঘাত। সাজা লেখেন 4 বছর বা 2000 টাকা বা উভয়। এটা স্বেচ্ছায় গুরুতর আঘাত হবে। 35টা হলো গুরুতর আঘাত, সোয়াব এক, শুধু আঘাতের আগে আসবে কি? গুরুতর। 4 স্যার বছর শাস্তি বা 4 বছর বা 2000 টাকা বা উভয়। লিখছেন? আচ্ছা, এখানে একটা কথা শুনেন, আমাদের দণ্ডবিধিতে আর কোনো ধারায় 4 বছর সাজা নাই, এই যে একটা ব্যতিক্রম। 4 বছর সাজা, এই প্যাটার্ন দণ্ডবিধিতে সাজার প্যাটার্ন হলো এরকম, ধরেন 1 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর খুব কম আছে, 7 বছর, 10 বছর, যাবজ্জীবন, 14 বছর খুব কম আছে। ঠিক আছে? তো 4 বছরে এক জায়গায় আছে, 511টা ধারার ভিতরে 4 বছর এক জায়গায় আছে, আর সেটা হলো 335। বুঝছেন? এখন সে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা মানে হলো তারে থাপ্পড় দেওয়ার কোনো প্রি প্ল্যান আপনার ছিল না, কিন্তু সে এমন একটা আজে বাজে কথা বলতে রাগ হয়ে তার একটা থাপ্পড় দিচ্ছেন, তাহলে সাজা 334-এ 1 মাস বা 500 টাকা। আর যদি থাপ্পড় দিছেন তো ঠিক আছে, দাঁত পড়ে গেছে বা কানের পর্দা ফেটে গেছে, তাহলে 4 বছর বা 2000।
ইসমাইল বলতেছে 26। দেখেন আমি আপনাদের বুঝাই, মূল কাজ একটা, বাট এটা নির্ভর করে কোন সিচুয়েশনে করছেন। ধরেন আপনি থাপ্পড় দিছেন, কানের পর্দা ফেটে গেছে, আর কোনো উদ্দেশ্য ছিল না, 325, 7 বছর। থাপ্পড় দিছেন স্বীকারোক্তি আদায়ের জন্য, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য, কানের পর্দা ফেটে গেছে, 331, 10 বছর। থাপ্পড় দিছেন সরকারি কর্মকর্তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য, কানের পর্দা সরকারি কর্মকর্তার ফেটে গেছে, 333-এ 10 বছর। আর থাপ্পড় দেওয়ার কোনো ইন্টেনশন আপনার ছিল না, সে এমন একটা বাজে কথা বলছে, থাপ্পড় দিয়েছেন, তার কানের পর্দা ফেটে গেছে, 335-এ 4 বছর বা 2000 বা, বুঝতে পারছেন? তাহলে মূল আঘাত একটা, বাট সাজা নির্ভর করতেছে কিসের উপরে? সিচুয়েশনের উপরে। এখন আপনার জীবনও মামলা 335 দ্বারাই হবে না। যে মামলা করবে সে তো ওই 325-এ করবে বা 26-এ করবে নাকি? সে কি কম সাজারটাই করবে? করবে না। তাহলে এটা একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা দাবি করবে কে? আসামি। আসামি বলবে যে ওনার আমি থাপ্পড় দিছি, কানের পর্দা ফাটতে, সব ঠিক আছে, বাট সে আমারে এমন উত্তেজনাকর কথা বলছে, আমি আমার কোনো প্রি প্ল্যান ছিল না, ওই উত্তেজনার বশবর্তী হয়ে আমি কাজটা করছি। তখন চার্জ পরিবর্তন হয়ে সাজা আদালত দিতে পারে কত ধারায়? 335 ধারায়। বুঝছেন কি ইসমাইল? আচ্ছা, তাহলে আমরা অনেকগুলা ধারা শিখে ফেলছি। দেখেন আমরা 319, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 ক, 27 পড়ি নাই, 28 পড়ছি, 29 পড়ি নাই, 30, 31, 32, 33, 34, 35, ঠিক আছে। আর এর আগে পড়ছি 338 আর 38 ক। অবহেলার ফলে গুরুতর আঘাত 338, আর অবহেলার ফলে বেপরোয়াভাবে গাড়ি চালায় মেরে ফেলছে, আঘাত করছে, গুরুতর আঘাত করছে, 338 ক। আচ্ছা, জেনে রাখা ভালো, একটু পড়ি দেখেন। আছে বইতে জেনে রাখা বলো, আছে? জেনে রাখাতে যা যা আছে এগুলো মোটামুটি আপনারা সব পারেন। তারপরেও দেখেন যে 326 ক ধারায় অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে সর্বোচ্চ শাস্তি কি বলেন? মৃত্যুদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এছাড়া দেখেন 323, 24, 25, 35, 36, 37, 38, 334 ধারা অপরাধগুলো আপসযোগ্য, কিন্তু পার্থক্য হলো 323 এবং 334 ধারা অপরাধটি আদালতের অনুমতি ছাড়া, এটা বললেন। 323 আর 334 এই দুইটা আদালতের অনুমতি ছাড়া আপস মীমাংসা করা যায়, মানে আদালত অনুমতি দেখ বা না দেখ আপস মীমাংসা করা যায়। কিন্তু অন্যগুলো আপস মীমাংসা করতে হলে কার অনুমতি লাগবে? আদালতের অনুমতি লাগবে। মনে না থাকলে সমস্যা নাই, এই পর্যন্ত মনে থাকলেই হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? বিগত বছরের একটা প্রশ্ন আসছে, আসছে নাকি? পড়েন নির্মল, পড়েন। মারাত্মক অস্ত্র দ্বারা হুম, স্বেচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত প্রদানের সর্বোচ্চ কারাদণ্ড। মারাত্মক অস্ত্র বললেন, মারাত্মক অস্ত্র। আর এই জায়গায় সর্বোচ্চ কারাদণ্ড বলছে, সর্বোচ্চ সাজা বলে নাই। সর্বোচ্চ সাজা বললে সাজা হতো যাবজ্জীবন কারাবাস, আর সর্বোচ্চ কারাদণ্ড এই জায়গায় কত? 326-এ কত? 10 বছর। উত্তর কত হবে? 10 বছর। বললেন উত্তর 10 বছর। বুঝছেন? 8 নাম্বার প্রশ্নটা দেখেন, আমি আপনাদের সাথে এটা মেলে কিনা, হ্যাঁ মিলে। দেখেন এ স্থায়ীভাবে বি এর মুখমণ্ডল বিকৃত করার উদ্দেশ্যে, উদ্দেশ্য মানে তার আগে থেকেই পরিকল্পনা ছিল, বি এর থেকে বি কে ঘুষি মারে, বি এর মুখ বিকৃত না করলেও 20 দিন ধরে ব্যথা দেয়, 20 দিন ধরে ব্যথা দিচ্ছে। তাহলে এর অপরাধ কি? স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। বুঝেন না? আচ্ছা জি, পড়েন 2 নম্বর পড়েন। হুম, কোনটা বললেন? ও দেখি,
আচ্ছা, এই জায়গার উত্তর ঠিক নাই। এটা ভাই 304, এটা 304 লেখেন, 326 না। হুম, মারা গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর হ্যাঁ। আচ্ছা, 7 নং প্রশ্নটা দেখেন, আমি একটু পড়ি। সেলফ প্র্যাকটিসের 7, কোনো আঘাত সর্বনিম্ন ড্যাশ দিন পর্যন্ত বেদনা দিলে মারাত্মক জখম বলে গণ্য হবে। কতদিন? বেদনা বলেন না, বেদনা নাকি? নির্মল তো বেদনা বলবে না, পেনাল যদি প্যানেল হয়, বেদনা বেদনা। 16 নাম্বার দেখেন, 16 দণ্ডবিধির 326 ক ধারায় অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করার সর্বনিম্ন শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। সর্বোচ্চ কি বলেন? সর্বোচ্চ মৃত্যুদণ্ড। 18 নম্বর প্রশ্ন, বিবিআই দেখেন। এ একজন পুলিশ অফিসার, জেড কোনো বিশেষ অপরাধ সংগঠন করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য এ জেড কে নিপীড়ন করে। নিপীড়নের নিচে লেখেন আঘাত। স্বীকার করতে বাধ্য করার জন্য স্বেচ্ছায় আঘাত 330। এ দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে? 330। এ জায়গায় নিপীড়নই বলবে। এখন আপনি খুঁজে বেড়াবেন এটা কি আঘাত নাকি গুরুতর আঘাত। নিপীড়ন বলতে বোঝানো হয়েছে কি? আঘাত। বুঝছেন? আর যদি পুলিশ অফিসার গুরুতর আঘাত করতো তাহলে শাস্তিযোগ্য হতো কত দাঁড়ায়? 331। বুঝছেন? 19 নাম্বারটা পড়ি আমরা। সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা দণ্ডবিধির কত ধারায়? 332। সাজা 3 বছর। আর ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করলে চলে আসতো 333-এ। তো আঘাত, গুরুতর আঘাত যতটুকু পড়ছি, যা পড়ি নাই পড়ার দরকার নাই, যা পড়ছি এতটুকুর মধ্যে বুঝতেন কিনা আপনারা? কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের মিলাই দিই, দেখেন আমরা একটু মুখে মুখে তাল দিই। দেখেন, যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, বৈকল্য বা পীড়া ঘটায়, সেটার বলে আঘাত 319। শুধু আঘাত কোনো অপরাধ না, আঘাতটা যখন স্বেচ্ছায় করা হয় সেটা অপরাধ 321। স্বেচ্ছায় আঘাতের সাজা বলতে 323, 1 বছর 1000। আর স্বেচ্ছায় আঘাতটা যখন মারাত্মক অস্ত্র সহকারে করে তখন সেটা 324-এ 3 বছর নাকি? গুরুতর আঘাত 320 ধারায় 8 প্রকার। পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করা, স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থির স্থায়ী অনিষ্ট সাধন, হাড় বা দন্ত ভঙ্গ, তারপরে মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, আর 20 দিন পর্যন্ত এমন বেদনা দিতে স্বাভাবিক কাজকর্ম করতে পারে নাই। 320। শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ না। গুরুতর আঘাত স্বেচ্ছায় করলে অপরাধ 322। আর স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি বলতে 325, 7 বছর। আর গুরুতর আঘাত যখন ডেডলি ওয়েপন বা মারাত্মক অস্ত্রের মাধ্যমে করবে 326, যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড নাকি? এখন দেখেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা 2 চোখ নষ্ট করলে অথবা 2 চোখ অ্যাসিড ছাড়া 2 চোখ উপড়াই ফেললে, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মস্তক, মুখমণ্ডলের ক্ষতি করলে শাস্তিযোগ্য 326 ক, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে। ঠিক আছে? 327 আমরা করি নাই। 328 হলো যে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে বা তার কোনো মানে সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য তাকে যদি বিষ বা নেশা জাতীয় দ্রব্য দ্বারা তাকে আহত করা হয়, তার ক্ষতি করা হয়, তাহলে শাস্তিযোগ্য অপরাধ 328, 10 বছর এবং অর্থদণ্ড। 10 বছর এবং, যেমন অজ্ঞান পার্টি, মলম পার্টি, মনে আছে? 329 আমরা পড়ি নাই। 330-এ বলছে কাউকে স্বীকারোক্তি আদায় করার জন্য জোরপূর্বক অথবা তার সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছায় আঘাত, 330-এ 7 বছর। সেম কাজটা যদি স্বেচ্ছায় গুরুতর আঘাত করে 331-এ 10 বছর। সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে স্বেচ্ছায় আঘাত 332, 3 বছর।
সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাত 333-এ 10 বছর। মনে আছে? গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে স্বেচ্ছায় আঘাত 334, 1 মাস 500 টাকা। 1 মাস 500 টাকা। গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কাউকে স্বেচ্ছায় গুরুতর আঘাত 4 বছর 2000 টাকা বা উভয় 335। আর এছাড়া আরো দুইটা ধারা আমরা পড়ছি। অবহেলার ফলে যদি কাউরে গুরুতর আঘাত করে 338, সাজা কত মনে আছে? 2 বছর। আর আপনার অবহেলার কারণে বা বেপরোয়াভাবে গাড়ি চালাইয়া যদি কাউকে গুরুতর আহত করে 338 পদে 2 বছর বা অর্থদণ্ড বা বুঝছেন? কোন প্রশ্ন আছে? স্যার 334 এই যে 1 মাস কেন জন্য এটা কি যে জন্য করবে না নাকি? না কিন্তু সাথে তো আবার যে করবে না। আচ্ছা একটু দেখে দিই, এটা বিনাশ্রমী বোধ হয়। ওয়েট, হ্যাঁ না, ওটা যা আছে তাই শাকিল, যে কোনো বর্ণনা দিই। বলেন। আচ্ছা আমরা চলে আসি অবৈধ বাধা এবং অবৈধ আটক। দরকার নাই, যা লিখছি তাই। ওই জায়গায় 1 মাস মানে আমি এই জায়গায় সশ্রম বিনাশ্রম লিখি নাই, তার মানে ওটা আদালত সশ্রমও দিতে পারে, বিনাশ্রমও দিতে পারে। অনলাইনে যারা আছেন আপনারা শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ স্যার শুনতেছি। ওকে। অবৈধ বাধা, অবৈধ আটক, wrongful restraint and wrongful confinement। গোল দিবেন ধারা 339 থেকে 348, 339 থেকে 348। আমি একটু আগে বুঝাই, তারপরে আপনারা এখানে পড়া শুরু করি। রংফুল রেস্ট্রেইন মানে হলো অবৈধ বাধা বা বেআইনি বাধা। কোন ব্যক্তির যে দিকে যাওয়ার অধিকার আছে, আইনগত অধিকার আছে, তারা যদি সেই দিকে যেটা বাধা দেয় কেউ, সেটা বলে বেআইনি বাধা। তবে এটা বেসরকারি সম্পত্তি বা বেসরকারি জলপথের ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে সবাই ঢুকতেছে, কিন্তু নির্মূল্যে ঢুকতে দিচ্ছে না, তাহলে এই জায়গায় যেটা করা হয়েছে সেটা হলো বেআইনি বাধা, কারণ ওই জায়গায় ঢোকার নির্মলের আইনগত অধিকার আছে। বুঝছেন? তবে নির্মল যদি কোনো প্রাইভেট প্রপার্টিতে ঢুকতে চায়, মানে কোনো কারো বাসায় ঢুকতে চায়, সে যদি তারা নির্মূল্যে বলে যে না তোমার ঢুকতে দিব না, এটা কিন্তু বেআইনি বাধা হবে না, কারণ বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে বা বেসরকারি জলপথের ক্ষেত্রে এটা তার ব্যক্তিগত অধিকার, কারে আসতে দিবে না না দিবে এটার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই জায়গা কিন্তু বেআইনি বাধা হবে না। তাহলে এইভাবে বলা যায় যে বেআইনি বাধা হলো একদিক থেকে বাধা। কয় দিক? একদিক। বুঝছেন? আর অবশ্যই সেই জায়গায় যাওয়ার আপনার আইনগত অধিকার ছিল, এবং এটারে বলে রংফুল রেস্ট্রেইন, রংফুল রেস্ট্রেইন। এবার আসেন, আগে শুনেন আমার কথা শুনেন, পরে আমরা লেখালেখি করব। রংফুল কনফাইনমেন্ট মানে হলো বেআইনি আটক বা অবৈধ আটক। আটক একটা হলো বাধা আর একটা হলো আটক। যদি আপনার সকল দিক থেকে বাধা দেওয়া হয় তখন সেটা হয়ে যাবে আটক, বেআইনি আটক। আপনার একটা রুমের মধ্যে আটকে রাখছে, বেআইনি আটক। একটা বাড়ির মধ্যে আটকে রাখছে, বেআইনি আটক, মানে আপনি একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারতেছেন না। এই আটকটা সরকারি জায়গায়ও হতে পারে, বেসরকারি জায়গায়ও হতে পারে। বুঝছেন? আর বেআইনি বাধা কয় দিক থেকে? একদিক। আর আটক কয় দিক থেকে? 4 দিক থেকে। আর বেআইনি বাধা শুধুমাত্র সরকারি জায়গায়, পাবলিক প্লেসে। আর আটকটা সরকারি জায়গায়ও হতে পারে, বেসরকারি জায়গায়ও হতে পারে। এবার পড়ি দেখেন।
দণ্ডবিধির 339 থেকে 348 ধারা পর্যন্ত অবৈধ বাধা এবং অবৈধ আটক এবং মুক্ত অপরাধের সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। 339 ধারা অবৈধ বাধা এবং 340 ধারা অবৈধ আটককে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি ধারা 339 অবৈধ বাধা, রংফুল রেস্ট্রেইন। এই অবৈধ বাধার আশেপাশে একটু লিখে রাখেন বেআইনি বাধা। বেআইনি বাধা বা অন্যায় বাধা লেখেন, একই কথা, বেআইনি বাধা, অন্যায় বাধা। দেখছেন? আচ্ছা, কোন ব্যক্তিকে যেদিকে গমনের অধিকার রয়েছে, এটা একটা আন্ডারলাইন করেন, তার অধিকার অবশ্যই থাকতে হবে, যেদিকে গমনের অধিকার রয়েছে তাকে সেই দিকে গমনে স্বেচ্ছাকৃত বাধা দেওয়া হলে, এই শব্দটা বললেন, স্বেচ্ছাকৃত বাধা পাইছেন? স্বেচ্ছাকৃত বাধা দেওয়া হলে তাকে অবৈধ বাধা দান করা হয়েছে বলে গণ্য হবে। তবে আন্ডারলাইন করেন, বেসরকারি স্থল বা জলপথে, পাইছেন? বেসরকারি স্থল বা জলপথে অবস্ট্রাকশন অফ এ প্রাইভেট ওয়ে ওভার ল্যান্ড অ্যান্ড ওয়াটার দানের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আর বাধাটা অবশ্যই কি হতে হবে? স্বেচ্ছামূলক হতে হবে। বুঝতে পারছেন? তো এখন এই জায়গায় একটা জিনিস দেখেন, যে সংজ্ঞা, আপনি এই জায়গা যে কোনো কিছুর সংজ্ঞা দিলে উপাদান আপনি নিজেই বের করতে পারেন। কিভাবে? আমি বলবো যে বেআইনি বাধার ক্ষেত্রে কোন ব্যক্তির কোন দিকে যাওয়ার কি অধিকার ছিল? আইনগত অধিকার ছিল, 1 নম্বর উপাদান। সেই দিকে যেতে তারে কি দিছে? বাধা দিছে। বাধাটা কিসে হতে হবে? স্বেচ্ছায়। ওই লকটাও দিয়ে দেন, একবারে লকটা দিয়ে দেন। বাধাটা কিসে হতে হবে? স্বেচ্ছায়। আচ্ছা, তারপরে এই বাধাটা হতে হবে কয় দিক থেকে? না, বাধার ক্ষেত্রে একদিক। বাধাটা হতে হবে কোন জায়গায়? সরকারি জায়গায়। বাধাটা হওয়া যাবে না কোথায়? বেসরকারি জায়গায় বা বেসরকারি জলপথে হওয়া যাবে না। এই তো অনেকগুলো হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি ধারা 340 অবৈধ আটক বা অবরোধ, রংফুল কনফাইনমেন্ট। তাহলে বাধার সংজ্ঞা দিছে কততে? বেআইনি বাধা 339, আর বেআইনি আটকের সংজ্ঞা দিছে 340। তো এখানে একটা বিষয় দেখেন, বাংলা অনেকগুলা করছে, অবৈধ আটক বা অবরোধ, বা এটা বলতে পারে বেআইনি আটক বা অবরোধ, বা অন্যায় আটক বা অন্যায় অবরোধ। বুঝছেন? এটারে ইংরেজিতে বলে রংফুল কনফাইনমেন্ট। আচ্ছা, আমি অলরেডি বলেছি যে রংফুল কনফাইনমেন্ট কাকে বলে। কয় দিক থেকে বাধা দিলে? 4 দিক থেকে। বললে আবার কিছু দুষ্ট আছেন, আপনারা বলবেন যে উপরের থেকে যদি দেয় বাধা, মানে উপরের তো ফাঁকা আছে, উপর থেকে তো দেয় না, তাহলে ভালো হয় কি সকল দিক থেকে বাধা দিছে। আচ্ছা দেখেন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনে নিরস্ত করার জন্য অবৈধভাবে বাধা দান করে সেই ব্যক্তিকে অবৈধভাবে আটক করেছে বলে বিবেচিত হবে। বুঝছেন? তাহলে এর উপাদানও বের করা সহজ। এই জায়গাটা 2টা উপাদান লিখছে, উপাদান আমরা আরো বের করতে পারি, যে তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে এবং তাকে বাধা দিয়েছে কয় দিক থেকে? 4 দিক থেকে। কোন জায়গায়? সরকারি জায়গায় হতে পারে, বেসরকারি জায়গায়ও হতে পারে। আচ্ছা, এবার একটা উদাহরণ পড়ি, দেখেন। মকে 4-5 বেষ্টিত একটি রুমের মধ্যে তালাবদ্ধ করে রাখে। এটা দেখেন, 4-5 বেষ্টিত, মানে ওই রুমের বাইরে সে যেতে পারতেছে না। ম উক্ত রুমের বাইরে যেতে না পারায় তাকে অবৈধভাবে আটক করেছে বলে গণ্য হবে। বুঝছেন? আমরা একটু জেনে রাখা ভালো, পড়ি দেখেন। অবৈধ বাধা হলো একদিকে যেতে বাধা দেওয়া, ইন এনি ওয়ান ডিরেকশন। কোন দিকে যেতে বাধা দেওয়া? একদিকে। এবং অবৈধ আটক হলো, বল দিবেন, সকল দিকে, ইন অল ডিরেকশনস যেতে বাধা দেওয়া। এই বেল্লাল সাহেব, অবৈধ বাধার আটক বুঝতেন? বলেন তো কারে বলে, উদাহরণ দিয়ে বলেন। অবৈধ আটক যেমন নির্মল এই কবরস্থানের দিকে যাচ্ছে, ওইদিকে বাধা দেওয়া হলো, এদিকে যা দিতে হবে না, এইগুলো বাধা দেওয়া হচ্ছিল অবৈধ বাধা। আর এই আপনার এই রুমের ভিতরে নির্মলটা আটকায় রাখা মানে অবৈধ আটক। এই রুমের ভিতরে থাকতে বাইরে করে নির্মল ওয়াশরুমে গেছিল, আমরা সবাই জানি না, তালা দিয়ে চলে আসছি।
ছুটির ঘন্টার মতো হয়ে গেছে। বলেন তো এটা অবৈধ আটক হলো কিনা? শোনেন, একটা যে কোনো অপরাধ হবে যদি সেটা কিসে করা হয়, স্বেচ্ছায় করা হয়। এখন কিছু কিছু অপরাধ আবার আপনি বলবেন না যে সরল বিশ্বাসে হয়ে গেছে, ওটা স্বেচ্ছায় করা হয়। জি, যাই হোক, তো আমরা বিগত বছরের প্রশ্নে পড়ি। নির্মল পড়েন, জোরে পড়েন নির্মল, অনেক জোরে। এক্স ওয়াই কে হ্যাঁ। একটি ঘরে যেতে বাধ্য করতো, হুম। সেখানে তালাবদ্ধ করে রাখে। তালাবদ্ধ করে রাখছে, কি হবে? এক্স আটক কি আছে অপশনে? অবৈধ বাধা, অবৈধ অবরোধ আছে নাকি? 2 নাম্বার পড়েন। এক্স এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে এক্স বিঘ্ন সৃষ্টি করে। প্রথম কি এক্স লেখা? ওয়াই এর, স্যার ওয়াই এর যে অ্যান্টিবায়োটিকের রাস্তায় প্রভাব চলাচলের, বোধহয় এখনো আছে আপনার নাকি? আবার পড়েন, জোরে পড়েন। ওয়াই এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে এক্স বিঘ্ন সৃষ্টি করে। হ্যাঁ। এতে ওয়াই এর চলাচল বাধাগ্রস্ত হয়। এক্স এর কৃত অপরাধ হলো, কি বলেন? তাহলে যে পথে বাধা আছে, পথে বাধা, অন্যায়ভাবে বাধা। আমার পরীক্ষার প্রশ্ন 2013 সালের। আচ্ছা, আমরা শাস্তিতে চলে আসি, আসেন। কি ফেরদৌস, 13 সালে পরীক্ষা দিতে আসতেছেন? 13 সালে তো আমার, তখন আমি উকিল হয়েছি 22 বছর 7 মাস বয়সে। দেখেন, আচ্ছা দেখেন, 341 ধারা পড়ি। অবৈধ বাধার শাস্তি সংজ্ঞা দিছে কততে? 339। আর শাস্তি আছে 341। পানিশমেন্ট ফর রংফুল রেস্ট্রেইন, বিনাশ্রম কারাবাস যার মেয়াদ, আন্ডারলাইন করবেন। জি, ও, বিনাশ্রম কারাবাস যার মেয়াদ কত? 1 মাস, বা অর্থদণ্ড সহ যা কত হতে পারে, 500 টাকা। তাহলে একটু আগে দেখেন, আমরা একটু আগে 1 মাস 500 টাকা এক জায়গা পড়ছি না? কত দ্বারা বলেন তো? 334। ওই জায়গার 1 মাস কিন্তু বিনাশ্রম না, একটু আগে বলছেন না? ওই জায়গার 1 মাস সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে, কিন্তু এই জায়গার 1 মাস কিন্তু বিনাশ্রম। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 342, যেটা সংজ্ঞা দিছে 340, সেটা শাস্তি বলছে 342। দেখেন, অবৈধ আটক, পানিশমেন্ট ফর রংফুল কনফাইনমেন্টের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা কত 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা 1000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে রংফুল রেস্ট্রেইনের সংজ্ঞা দিয়েছে 339, আর শাস্তি বলছে 341। আর রংফুল কনফাইনমেন্টের সংজ্ঞা দিয়েছে 340, শাস্তি বলছে কত? 342। বুঝছেন? এখন আপনারা, আমি সবসময় বলি যে আমাদের প্রিলি প্রস্তুতি যত ভালো হবে আমাদের লিখিত তত সহজ হবে। এবং প্রিলি প্রস্তুতি ভালো হওয়া মানে আপনি উকিল হওয়ার পথে আগায় গেছেন একটা অন্যদের থেকে। তো প্রিলিম লিখিত পরীক্ষায় প্রশ্ন আসলো যে বেআইনি বাধা আর বেআইনি আটকের মধ্যে পার্থক্য লিখুন। তাহলে এই পার্থক্য আপনি এখন থেকেই জানেন। তখন সংজ্ঞাগত দিলেন যে কোনো ব্যক্তিকে যে দিকে যাওয়ার তার আইনগত অধিকার আছে সেই দিকে যেতে তাকে বাধা দেওয়া হলে তাকে অন্যায় বাধা বা বেআইনি বাধা বলে। আর কোনো ব্যক্তিকে চতুর্দিক থেকে বাধা দেওয়া হলে সেটাকে বলে বেআইনি আটক। সংজ্ঞাগত গেল। ধারাগত আসেন, এটা সংজ্ঞা দিছে 339 ধারায়, এটা সংজ্ঞা দিছে 340 ধারায়। ইংরেজি প্রতিশব্দগত আসেন, যে এটার ইংরেজিতে বলে রংফুল রেস্ট্রেইন, এটার ইংরেজিতে বলে কি? রংফুল কনফাইনমেন্ট নাকি? আচ্ছা, বাধার প্রকৃতি, এইটারে বাধা দিছে একদিক থেকে, এইটারে বাধা দিছে কি? সকল দিক থেকে নাকি? জায়গার প্রকৃতি যদি বলি, বাধা দেওয়া যায় শুধুমাত্র পাবলিক প্লেসে, প্রাইভেট প্লেসে বা প্রাইভেট জলপথে বাধা দেওয়া যায় না, কিন্তু আটক যে কোনো জায়গায় হতে পারে নাকি? শাস্তিতে আসেন, শাস্তি, এটার শাস্তি আলোচনা করছে 341 ধারায় 1 মাস বিনাশ্রম বা 500 টাকা। আর এটার শাস্তি আলোচনা করছে 342 ধারায় 1 বছর
1000 বা উভয় নাকি? এবার আসেন লঘুতর গুরুতর। এইটা বাধা হচ্ছে লঘুতর অপরাধ, আর আটক হচ্ছে কি গুরুতর অপরাধ। এই তো বেশ কয়েকটা হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে এই পার্থক্য লেখার উপায় নির্মল হাসান কে? ভালো। আচ্ছা 343-এ আসি। 343, বেআইনি ভাবে 3 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে, 3 বা ততোধিক দিন, একজনকে একটা রুমে আটক রাখছে 3 দিন বা তার বেশি, তাহলে মামলা হবে 343। দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যার মেয়াদ কত বছর, 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। পিপাস সাহেব, যদি একদিন আটক রাখে কোন ধারায় মামলা হবে বলেন? কেউ বলবেন না, ওনারা বলতে দেন। একদিন আটক রাখলে কোন ধারায় মামলা হবে? বলতে দেন, ওনারা বলতে দেন। বিমল সাহেব কি বলেন? কাউরে যদি একদিন আটক রাখে তাহলে কোন ধারায় মামলা হবে? ভেবে চিন্তে বলেন, সময় দেওয়া হলো। 3 দিন আটক রাখছে, ধরেন আপনারে আমরা আটকায় রাখছি 3 দিন এই রুমে বা তার বেশি, তাহলে মামলা আছে 343। আচ্ছা, যদি আপনারে আমরা 3 দিন আটকায় রাখি না, আপনার একদিন আটকায় রাখছি, তাহলে কোন ধারায় মামলা হবে? তাহমিনা বলেন তো। হ্যাঁ 342। আফরোজা বলেন কেন 342 বলেন, ব্যাখ্যা দেন। স্যার শুধু এমনি অবৈধ আটক দিয়ে, ওখানে তো কোনো দিনের উল্লেখ নাই। দিনের উল্লেখ নাই, কি কারণে বললেন? আপনারও তো উত্তর সঠিক হয়েছে কিন্তু ব্যাখ্যা সঠিক না। না তো জি তাহলে স্যার। আমরা তো 43-এ বলা হয়েছে আছে সর্বনিম্ন 3 দিন, তার মানে 3 দিনের কম হইলে কত, 342? হ্যাঁ জি। হইলেও জি 342, 42। বুঝছেন? আর 3 দিন অথবা তার বেশি হইলে 343। দীপকিরা বুঝতে পারছেন? লিজন সাহেব 344 দেখেন, বেআইনি ভাবে 10 বা ততোধিক দিনের জন্য আটক রাখলে কয়দিন? সর্বনিম্ন কয়দিন? 10 দিন। যে কোনো বর্ণনার কারাবার যা গোল দিবেন 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে, বুঝছেন? তো এখানে একটা বিষয় দেখেন, একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন এসেছিল, লিখিত পরীক্ষায়, যে একজন ব্যক্তিকে 10 দিনের জন্য একটা রুমে আটকে রাখছে, কোন অপরাধ সংঘটিত হয়েছে সর্বোচ্চ সাজা উল্লেখ করো, এই হলো প্রশ্ন। তাহলে এ জায়গায় দুইটা প্রশ্ন, কোন অপরাধ সংঘটিত হয়েছে এবং এই অপরাধের জন্য কি সাজা হতে পারে, সর্বোচ্চ কি সাজা? লালন সাহেব বলেন তো, কি অপরাধ হয়েছে? অবৈধ আটক, সর্বোচ্চ কি সাজা হবে? 3 বছর কারাদণ্ড। কত দাঁড়ায়? কারাদণ্ড 344। 344 দাঁড়ায়, বুঝছেন? 44। 3 বছর যদি এপ্রিল 3 বছর বা আধারটাই সংস্করণ 3 বছর তাহলে কি সংস্করণ লিখিত পরীক্ষায় আসছে ভাই। দুইটা পারেন, সব পারেন, নর্মালি দুইটা করবেন, যে জায়গায় অবৈধ আটক হয়েছে, কারণ ধারে চতুর্দিক থেকে আটক রাখছে, এটার কারণে এটা এই ধারায় সংজ্ঞায়িত অপরাধ। আর যেহেতু তারে 10 বা ততোধিক দিনের জন্য আটক রাখছে, তাই এই জায়গায় তার বিরুদ্ধে মামলা হবে 344 ধারায়। সাজা হইতে পারে সর্বোচ্চ কত, 3 বছর পর্যন্ত, যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এই জায়গা বা নাই এবং ই আছে, দেখছেন? এবং এখানে 345 ধারাটা একটু লেখেন, ধারা 345 একটু লেখেন। ধারা 345 লেখেন যে রিট জারির পরেও
যারা লেখা আছে সে তারা কিছু করেন না। রিট জারির পরেও কাউকে বেআইনি ভাবে আটক রাখলে হ্যাঁ, হাইপেন দেন, হাইপেন দিয়ে লেখেন 2 বছর প্লাস বেআইনি আটকের সাজা। স্যার ধারা কত? 345, 345 2 বছর প্লাস বেআইনি আটকের সাজা, বেআইনি আটকের সাজা। লিখছেন সবাই? আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। স্যার 2 বছর প্লাস 2 বছর প্লাস বেআইনি আটকের সাজা। আচ্ছা শুনেন, রিট কেন ইস্যু করে? যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখা হয় তখন সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ বা ফৌজদারি কার্যবিধি 491 ধারায় রিট অফ হ্যাভিয়াস কর্পাস দায়ের করে, বন্দি হাজির রিট, যে তারে কোন অধিকারে আটক রাখা হলো বেআইনি ভাবে। যদি কারণ দর্শাইতে বলবে, যে যদি সে যৌক্তিক কারণ দেখাইতে পারে তাহলে তার আটকটা বৈধ, আর যৌক্তিক কারণ দেখাইতে না পারলে তার আটক কি অবৈধ। ধরেন আমি একটা উদাহরণ দেই, যে যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে গ্রেফতার করা, মানে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, তাহলে পুলিশ তারে রাখতে পারবে সর্বসকলে 24 ঘন্টা। এর মধ্যে হাজির করতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন ধরেন পুলিশ একজন ব্যক্তিকে গ্রেফতার করছে, করার পরে সে 5 দিন থানায় রেখে দিছে, ম্যাজিস্ট্রেটের সামনে আনে নাই, তাহলে পুলিশের জায়গায় তারে ওই ব্যক্তিরা কি করছে বলেন? বেআইনি আটক করছে। এখন তারা ছাড়তেছেও না, আবার আটকও রাখছে। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো রিট করা। সমন্বয়ক 5 জনরে যখন আটক রাখছে ডিবির হারুন সাহেব, তখন তাদের পক্ষে রিট করছিল, তো রিটের শুনানির আগে আবার হারুন সাহেব কায়দা করে ছেড়ে দিছে। তো যদি না ছাড়তো, তখন ওই রিটে যদি অর্ডার দিত যে আপনি কোন অধিকারে তাদেরকে 5 দিন আটক রাখছে, তো তখন উনি যদি যৌক্তিক কারণ দেখাইতে না পারতো, তাহলে ওনারা নির্দেশ দিত যে এদেরকে আপনি তাড়াতাড়ি কি করে দেন, ছেড়ে দেন, মুক্ত করে দেন। ধরেন রিট দিছে, তারপরে উনি ছাড়ে নাই, তারপরেও ছাড়ে নাই, তাহলে যে কয়দিন আটক রাখছে সেই আটকের সাজা প্লাস রিটের যে আদেশ অমান্য করছে এর জন্য এক্সট্রা কত? 2 বছর। এবং এটাই বলছে কত দাঁড়ায়? 345। বুঝতে পারছেন নির্মল সাহেব? বুঝছেন? দেখেন এখান থেকে কোনোদিন কোনো এমসিকিউ প্রশ্ন মানে ওই যে সাদা থেকে আসে নাই, ওই যে উপরে যা পড়ছি তাই। তো সাদা থেকে আসার খুব বেশি সম্ভাবনা আছে, খুবই গুরুত্বপূর্ণ। 4 নং প্রশ্নটা আমরা একটু পড়ি, নির্মল পড়েন জোরে। 4, অবৈধ বাধা নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রযোজ্য না? বেসরকারি জোরে পড়েন। বেসরকারি স্থলপথে, বেসরকারি জলপথে, সরকারি স্থল বা জলপথে, ক এবং খ বই। কোন জায়গা প্রযোজ্য না? ক এবং খ বই স্যার। 5 নাম্বার পড়েন, 5 নাম্বার পড়েন নির্মল জোরে। কবলু এরূপ একটি রাস্তায় রাস্তায় বাধা সৃষ্টি করে যে রাস্তা অতিক্রম করার অধিকার মনিরের রয়েছে। হ্যাঁ, কবলু সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে তার উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে। আইনের ভাষা একটু জটিল। সরল বিশ্বাসে বিশ্বাস করে না মানে ওই কাজটা সে করছে ইচ্ছা করে। কবলু এর দ্বারা মনিরের রাস্তা অতিক্রমে বাধা প্রাপ্ত হয়ে জায়গা কি হয়েছে বলেন? অবৈধ বাধা, অবৈধ বাধা। তারপরে এই 6, 7, 8 সবই গুরুত্বপূর্ণ। 7 পড়েন নির্মল, 7 পড়েন জোরে পড়েন। কবলু একটি দালানের বহির্দ্বারে, সরি বহির্দ্বারে বলতে কি বাইরে, কবলু একটি দালানের বহির্দ্বারে কতগুলো লোক মোতায়েন করে এবং মনিরকে বলে যে মনির উক্ত দালানে ত্যাগ করার উপক্রম করলে তারা মনিরকে গুলি করবে। কবলু এর অপরাধ কি?
অবৈধ আটক এবং বহিতারে লোক মোতায়েন করছে যে তুমি দালান ত্যাগের চেষ্টা করবা না, যদি করো তাহলে কিন্তু তুমি শেষ। তাহলে এক জায়গায় আটক আটক করে রাখছে, তাহলে এটা কি হবে? অবৈধ আটক। বুঝছেন? আচ্ছা। আর এই শাস্তি 9, 10, 11, 12 যা যা আছে এগুলো সব মনে রাখেন। আমাদের আজকে এই পর্যন্তই। সোমবারে আমরা অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ এখান থেকে শুরু করব, এবং সোমবারে আপনাদের পরীক্ষা থাকবে, ক্লাস টেস্ট থাকবে। এই কত থেকে কত যদি বলেন, ওই 161 থেকেই শুরু, 161 থেকে এই পর্যন্ত 345, 161 থেকে 345। বুঝতে পারছেন? তো এত কি পারবেন? তাই যতদূর পারেন, আগে থেকে তো ভেঙে পড়লে হবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।